আমি ছিলাম এমএলএর ছেলে। আমার পরিবার ছিল রাজনৈতিক পরিবার। সেই পরিবারে বড় হওয়ার সাথে সাথে আমি হাজারো দাঙ্গা, হাজারো মানুষের রক্ত দেখেছি। দেখেছি বিদ্রোহ করলে তাদের করুণ পরিণতি। অনেকে অনশনে বসতো, আর যারা যারা অনশন করত তারা হয়তো 2-3 দিন না খেয়ে থাকতো। কিন্তু আমার পরিবার তাদের চিরকালের খাবার বন্ধ করে দিত। বলে রাখা ভালো, আমার বাবা একজন বিজনেসম্যানও ছিলেন। আর আমার পরিবারের সদস্য বলতে ছিল মা, বাবা, আমার ছোট ভাই আর আমি। তবে এই মায়ের স্নেহ পাওয়ার পিছনেও করুণ ইতিহাস আছে। আমার মা আমার জন্ম দিতে গিয়ে মারা যান। আমার বাবা আবার বিয়ে করেন। তারপর আমার ছোট ভাই হয়, কিন্তু সেই ছোট ভাই হতে গিয়েও আমার সেই মাও মারা যান। তারপর আমাদের বাবা আমাদের দেখভাল করার অজুহাতে আবার বিয়ে করলেন, তাও আবার তার চেয়ে বয়সে ছোট একটা মেয়েকে। যখন আমার বাবা বিয়ে করেন তখন তার বয়স ছিল 48, আর যে মেয়েকে বিয়ে করে তার বয়স ছিল 20। কি হাস্যকর না? যাই হোক, এবার একটু আমার সম্পর্কে বলা যাক। আমি রাজনৈতিক পরিবারের ছেলে হলেও আমার মধ্যে রাজনীতির প্রভাব পড়েনি, যদিও এটা আগে আমি বিশ্বাস করতাম। আমি ছিলাম সাদাসিধা একটা ছেলে, যে সারাদিন নিজের জগতে থাকতো। এমনকি বাবার বিজনেসে অবধি আমি যোগ দিইনি, যেখানে আমার ভাই রাজনীতি আর বিজনেস একসাথে সামলাতো। যাই হোক, একদিন এই বিজনেসের সূত্র ধরে আমার কাছে আমার বাবা এক আদেশ নিয়ে আসে। আমায় বিয়ে করতে হবে তাদের বিজনেসের একজন ইনভেস্টরের মেয়ের সাথে। আমি অমত করিনি, কারণ তখন আমার যৌবনের সূত্রপাত ঘটেছিল। নবযৌবনে প্রত্যেকটা পুরুষই নারী সঙ্গ কামনা করে। কেউ কেউ সেই কামনার আগুনে ঝাঁপ দিয়ে জীবন নষ্ট করে, আবার কেউ কেউ ধৈর্য ধরে থাকে। আমি ধৈর্য ধরা মানুষদের মধ্যে পড়ি। দেখতে যাই মেয়েটাকে। যেদিন মেয়েটার বাড়িতে প্রবেশ করি সেই দিন একটা মেয়ের দিকে আমার চোখ আটকায়। পরে জানতে পারি তার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। আমার আনন্দ আর দেখে কে, বিয়ে হয় তার সাথে। তার নাম ছিল লালিসা। আমি ডাকতাম তাকে আদর করে লিসা বলে। আমাদের সুখের সংসার খুব সুন্দর চলছিল। লিসা বাড়িতে পা দেওয়ার সাথে সাথে আমার বাবা আর ভাইয়ের পরিবর্তন লক্ষ্য করি। এইখানে বলে রাখা ভালো, আমার বাবা আর ভাই দিনের আলোয় সমাজ সেবার নামে ভালো সাজলেও রাতের কালো আধারে মেয়েদের জীবনে আধার নামাতো। এক এক দিন 40-50টা মেয়ে করে তারা তুলে আনতো আর রেপ করতো। কিন্তু লিসা বাড়িতে পা দেওয়ার সাথে সাথে তাদের পরিবর্তন হয়। লিসা তো আমায় রোজ বলতো, জানো যে হোক, আমি নিজের বাপের বাড়ি ছেড়ে এসেছি, নিজের বাবাকে ছেড়ে এসেছি। এমনটা মনেই হয় না এইখানে তোমার বাবা আমায় মেয়ের মতো করে ভালোবাসে। কথাটা কিন্তু মিথ্যে ছিল না, সত্যি আমি দেখেছিলাম আমার বাবা লিসাকে নিজের মেয়ের মতো ভালোবাসা দিতেন। তারপর কেটে যায় একটা বছর। লিসা আর আমার ঘর আলো করে আসে আমাদের আদরের কন্যা ভি। সে বড় হওয়ার সাথে সাথে ছোট ছোট পা ফেলে গোটা বাড়ি দৌড়ে বেড়াতো। সারাক্ষণ বাবা বাবা করে বাড়ি মাথায় তুলে রাখতো। সবার আনন্দ দেখে কি, আমার বাবা, আমার ভাই, আমার মা সবাই দিকে মাথায় তুলে রাখতো। এমন করে কেটে যায় 5টা বছর। আর তারপরে নেমে আসে আমাদের জীবনে কালো পর্দা, যার আড়ালে হয় এক বাবার বুক খালি, তার আড়ালে হয় এক মায়ের কোল খালি। আর সেই পর্দার ভিতরে শোনা যায় একটা বাচ্চার করুণ সুরে ডাকা বাবা নামক আর্তনাদ। যে হোক, একটু থামলেন। তিনি ঘটনাটা বলতে বলতে ছাদের উপর ধূপ করে বসে পড়েছেন। তারপর একটু ঢোক গিলে তের মুখের দিকে তাকান। তিনি ভাবছেন, তার এইটুকু মেয়ে সহ্য করতে পারবে তো? এর পরের ঘটনাটা সহ্য করতে পারবে তো? কিন্তু তাকে তো বলতেই হবে, সময় এসে গেছে। বলাটা অতি আবশ্যক, নইলে প্রতিশোধের আগুন সে জ্বালাবে কিভাবে? যে হোক, ঢোক গেলে আবার বলতে শুরু করেন। সেই দিনটা ছিল আমার জন্য আরেকটা বিশেষ দিন। সেই দিনেই তো আমি আবার নতুন করে বাবা হওয়ার অনুভূতি লাভ করেছিলাম। তারিখটা ছিল 30 ডিসেম্বর। লিসা জন্ম দেয় আমাদের আরেকটা ফুটফুটে সন্তানের। লিসা তার নাম দেয় তেইয়ং। অন্যদিকে বাড়িতে ভি ছিল বাবা আর ভাইয়ের কাছে। সেদিন বাড়িতে একা পেয়ে আমার বাবা আর ভাই ভিকে
ভিকে রেপ করে। যে হোক, বড় করে একটা নিঃশ্বাস নিলেন, তারপর আবার বললেন, কিন্তু কিভাবে করেছিল সেটার বর্ণনা শোনাই আজ তোমায়। সুইটুরা, বিশেষ ঘোষণা, এই জায়গাটিতে কিছু নৃশংস ঘটনার কথা বর্ণনা করা আছে, নিজ দায়িত্বে শুনবে। বিকে সেদিন বাড়িতে রেখে আমি লিসাকে হসপিটালে ভর্তি করাই। সেই সুযোগে আমার বাবা আর ভাই নামক জানোয়ারগুলো ভিকে নিজের কাছে ডাকে। 5 বছরের বাচ্চা একটা ভিক কতটাই বা বোঝে। সে তার দাদু আর কাকার কাছে যায়। তারপর ওরা ভিয়ের জামা কাপড় খুলে ওকে দড়ি দিয়ে বাঁধে। তারপরে ওকে ওরা নৃশংসভাবে রেপ করে। 1 বার নয়, 2 বার নয়, দুজনে মিলে 12 বার রেপ করেছিল আমার মেয়েকে। যখন ভি প্রাইম মৃত্যুসজ্জায় তলিয়ে গেছে, তখন ওদের হঠাৎ মনে হয় যে ওদের আরো পৈশাচিক আনন্দের প্রয়োজন। আরো ওরা কোথা থেকে যেন একটা লোহার রড নিয়ে আসে। তারপর আমার মেয়েটার সেই গোপন অঙ্গে লোহার রড ঢুকিয়ে দেয়। লোহার রড দিয়ে সেই জায়গায় বারবার আঘাত করতে থাকে। সেই জায়গা তারা লোহার রড দিয়ে শরীরের ভেতরে প্রবেশ করিয়ে পৈশাচিক অত্যাচার করে। সাথে তো বেল্ট দিয়ে মারেও বেল্ট দিয়ে। যে হোক, একটু থামলেন, তারপর আবার বললেন, তারপর যখন আমার মেয়েটা মৃত্যুর কোলে ঢলে পড়ল, তখন ওদের পৈশাচিক মনের তৃপ্তি মেটেনি। রক্তাক্ত শরীরটাকে আবার ধর্ষণ করলো। কিন্তু ওরা বুঝে গেছিল আমার বাড়ি ফেরার সময় হয়ে গেছে, তাই ওরা বিয়ের লাশটাকে কুঠুরির ঘরে আটকে দিল। আমি বাড়ি ফিরি, জিজ্ঞেস করি বিয়ের কথা। তখন ওরা বলে ভিকে নাকি ওরা ওদের এক বন্ধুর বাড়ি পাঠিয়ে দিয়েছে। আমিও মেনে নিই, আর এইভাবেই দেখতে দেখতে কেটে যায় 1 সপ্তাহ। একদিন আমি কুঠুরি ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন নাকে কেমন একটা গন্ধ ঠেকে। আর তারপরে আমি কুঠুরির ঘর খুলে যা দেখি তাতে আমার শরীর ঠান্ডা হয়ে যায়। আমি দেখি বিয়ের শরীরটাকে ওরা বরফের চাল দিয়ে প্রিজার্ভ করে রেখেছে। আর সেখানে আমার বাবা নামক পশুটা তখনও নিজের শরীরের চাহিদা মেটাচ্ছে। মানে ভাবা যায়, সত্যি ভাবা যায় মৃতদেহ নিয়ে। অসম্ভব। জানা নেই আমার মেয়েটা কতটা কেঁদেছে, কতটা চিৎকার করেছে, আমার সত্যি জানা নেই। মনে হয় আমি বাবা হিসাবে ব্যর্থ। এইটুকু বলেই যে হোক তার মেয়ের মুখের দিকে তাকান, দেখেন তে পাথরের মতো বসে আছে। যে হোক বলেন, এরপর পুলিশকে খবর দেওয়া হয়, কিন্তু ততক্ষণে ওরা পলাতক। লিসা যখন সব জানতে পারে, তখন ওর নিজের মানসিক ভারসাম্য হারায়। প্রায় সময় খালি চিৎকার করে উঠতো আর বলতো, হবি দেখো, ভিনা আমাকে ডাকছে, মামা করে ডাকছে, ও আমাকে ওর কাছে যেতে বলছে, দেখো আমি যাব ওর কাছে, আমাকে যেতেই হবে। অনেক চেষ্টা করি লিসাকে সামলানোর, কিন্তু পারি না। একদিন লিসা বিয়ের শখে সুইসাইড অ্যাটেম্প্ট করে। আমি আর নিতে পারি না এসব। আমার একমাত্র সম্বল তোমাকে নিয়ে আমি চলে আসি এই সাউথ কোরিয়ায়। আর তারপরের ঘটনা তো তোমার জানা, তেমা। হ্যাঁ, পরের ঘটনাটা সত্যি তের জানা। বেগোতে আসার পর অনেক কষ্ট করে 1 বছরের মধ্যে যে হোক নিজের বিজনেস দাঁড় করান, আর সিঙ্গেল ফাদারের মতো তেকে বড় করতে থাকেন। কিন্তু হঠাৎ তার জীবনে আগমন ঘটে আয়ুর। আয়ু জেহুপের একজন এমপ্লয়ি ছিল মাত্র, কিন্তু তের সাথে আয়ুর ভালো সম্পর্ক গড়ে ওঠে। তে তখন ছিল 6 বছরের। হঠাৎ একদিন তে কান্নাকাটি বায়না জুড়ে দেয় আয়ুকে তার মা করতে হবে এই বলে। জেহুপ বিয়ে করেন আয়ুকে, আর তখন থেকেই জেহুপের আয়ু আর তে হয়ে ওঠে একটা গোটা সংসার। তে তার কাঁপা কাঁপা গলায় জেহুপকে জিজ্ঞেস করে,
বাবা, সবই তো বললে, কিন্তু তোমার বাবা আর ভাইয়ের নামটা তো বললে না। যে হোক, হাসেন। তারপর বললেন, হ্যাঁ, আমার বাবার নাম ছিল পার্ক বোগাম আর ভাইয়ের নাম ছিল জ্যাকসন। এবার পুরোপুরি ছিটকে যায়, কারণ কারণ এরাই তো আজকে নিউজের শিরোনামে ছিল।